আয় রানা, আয়, আর একটু এগিয়ে আয়, আমি যে তোর অপেক্ষায় বসে আছি। রানা, এই রানা, ওঠ, অনেক বেলা হলো যে। আমি চমকে উঠে বসলাম। দেখলাম মা ঠিক আমার সামনেই দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম এতক্ষণ ধরে আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা সত্যি ভয়ানক ছিল। কিরে, কি হলো? না না, কিছু হয়নি। নে, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে, বেলা 10টা বাজলো যে। হ্যাঁ চলো। এই বলে মা চলে গেল, আর আমিও বিছানা থেকে উঠে ঘর থেকে বাইরে বেরোলাম। কিছুক্ষণ পর আমি হাত মুখ ধুয়ে ঘরে বসে বসে চা খাচ্ছি। হঠাৎ আমার ঘরে আমার বন্ধু নিলয় আসলো। কি রে, এই গরমের মধ্যে ঘরে বসে বসে কি করছিস? কি আর করব, বসেই আছি। চল বাগানে যাই, সেখানে গিয়ে বসে বসে আড্ডা দিব। তাছাড়া সেই জায়গাটা তো বেশ ঠান্ডা। ঠিক আছে চল। এই বলে আমরা ঘর থেকে বেরিয়ে সোজা বাগানে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম আমাদের আরেক বন্ধু রতন সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। কিরে, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগেই। আচ্ছা, তুই কি করে জানলি যে আমরা এখানে আসবো? আমি নিলয়ের বাড়ি গিয়েছিলাম, আর কাকিমা বলল নিলয় তোর বাড়িতে গিয়েছে, তাই আর বুঝতে অসুবিধা হয়নি যে এই গরমে তোরা এখানেই আসবি, তাই সোজা এখানেই চলে এলাম। যাকগে, কি দাঁড়িয়ে থাকবি নাকি বসবি? হ্যাঁ হ্যাঁ বস। তারপর আমরা সেখানে বসলাম। বসে বসে নিজেদের মধ্যে গল্প করতে থাকলাম। বেশ কিছুক্ষণ পর হঠাৎ আমার মন একটু অন্যমনস্ক হয়ে গেল। মনে হচ্ছে আমি আমার কানে সেই আওয়াজটা পাচ্ছি। আমি কিছু বোঝবার আগে রতন বলল, রানা, এই রানা, কি ভাবছিস? কই না, তেমন কিছু না। আচ্ছা, তোরা কি কোনো আওয়াজ পাচ্ছিস? আওয়াজ? কিসের আওয়াজ? কই কিছু শুনতে পাচ্ছি না তো। তুই আবার কিসের আওয়াজ পাচ্ছিস? না না, কিছু না, বল কি বলছিলি? আমি একটা কথা ভাবছিলাম, তবে জানি না তোদের কি মত হবে। অত না ভেবে কি ভাবছিস সেটা বল। ভাবছিলাম এখন তো কলেজে গরমের ছুটি চলছে, আর খুলতেও প্রায় 15 দিন বাকি। পড়াশোনার তো অত চাপ নেই, চল না কোথাও থেকে ঘুরে আসি। যা বলেছিস, আমিও ঠিক এটাই ভাবছিলাম। কি বলিস রানা? হ্যাঁ চল। এই গরমে অন্য কোথাও না, কোনো এক বন জঙ্গলে চল। বন জঙ্গল? তবে পাশেই তো মুকুন্দপুর অভয়ারণ্য, তবে সেখানেই চল। হ্যাঁ হ্যাঁ, ওখানেই চল। সেই জঙ্গলে বাবার এক বন্ধুও চাকরি করে, আমাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না। বাহ, ভালোই হলো, চল তবে সেখানেই যাওয়া যাক। তবে তার আগে সবার বাবা মাকে রাজি করাতে হবে, আর রাজি হলে সামনে রবিবার বেরিয়ে পড়ব। ঠিক আছে চল, তবে এখন বাড়ি যাওয়া যাক, সময় ওইদিকে অনেক হলো। হ্যাঁ চল তবে। সবাই সবার বাবা মাকে গিয়ে বলিস, আর কি হয় তা জানাবি। এখন ওঠ। এই বলে আমরা সেখান থেকে উঠে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সেই কথা মতো বাড়ির সবাইকে রাজি করিয়ে রবিবার দিন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চলতে চলতে কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে পৌঁছলাম। তবে রতন বা নিলয় এখনো কেউ এসে পৌঁছয়নি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণের মধ্যেই তারা চলে এলো। কিরে, তোরা সবকিছু ঠিকঠাক নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছি। কিছুক্ষণ পরেই মুকুন্দপুরের বাস এলো। আমরা বাসে উঠে পড়লাম, আর বাসটিও দেরি না করে ছেড়ে দিল। বাসটি একদম ফাঁকা, মাত্র 5 জন প্যাসেঞ্জার। আমরা 3 জন আর 2টি আলাদা লোক। আমরা নিজেদের মধ্যে গল্প করতে থাকলাম। প্রায় 5-6 ঘন্টা পর বাসটি মুকুন্দপুরে এসে পৌঁছলো। আমরাও নেমে পড়লাম। তখন চারিদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমরা আর দেরি না করে চলতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে ঠিক সামনে লক্ষ্য করলাম বিশাল একটা গেট, আর তার ঠিক উপরেই বড় বড় করে লেখা মুকুন্দপুর অভয়ারণ্য। আমরা সেই গেটের কাছে এলাম। দেখলাম একটি লোক দাঁড়িয়ে আছে। সে আমাদেরকে দেখে বলল, কে তোমরা? আগে আমরা চন্দনপুর থেকে এখানে ঘুরতে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওই যে দেখো অফিস ঘর,
সেখানে গিয়ে সব কথা বলে নাও, যাও। তারপরে আমরা এগিয়ে গেলাম সেই অফিস ঘরের দিকে এবং ভেতরে প্রবেশ করলাম। দেখলাম দুটি লোক ভেতরে বসে আছে। নমস্কার স্যার। হ্যাঁ, কে? আগে আমরা চন্দনপুর থেকে এসেছি এখানে ঘুরতে। সে তো বুঝলাম, এখন তো প্রায় অন্ধকার হয়ে গেছে, এখন তো আর যেতে পারবে না। ঘুরতে হলে দিন থাকতে এসো। ও আচ্ছা, তবে এখানে রাত্রিটা কাটানোর জন্য কোনো ঘর পাওয়া যাবে? হ্যাঁ, যাবে। বাইরে গিয়ে গেটের কাছে লোকটির সাথে কথা বলে রাখো। এই বলে আমরা বাইরে গিয়ে গেটের পাশের লোকটিকে বললাম, আচ্ছা কাকা, এখানে রাত কাটাবার জন্য কোনো ঘর পাওয়া যাবে? হ্যাঁ, যাবে, তবে ঘরটি একটু ছোট, আর 500 টাকা কিন্তু ভাড়া লাগবে। সে নিয়ে কোনো চিন্তা করবেন না, শুধু রাতটা কাটাতে পারলেই হলো। ঠিক আছে, চলো। তারপরে আমরা তার পেছন পেছন চলতে শুরু করলাম। চলতে চলতে কিছুটা দূর যেতেই লক্ষ্য করলাম রাস্তার পাশে একটি ছোট্ট ঘর, আর লোকটি সেই দিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। সে সোজা ভিতরে প্রবেশ করলো। আমরাও পেছন পেছন ঘরে ঢুকলাম। দেখলাম ঘরটি খুব ছোট, ঘরের ভিতরে একটা চৌকিও নেই। এই নাও, এখানেই তোমাদের রাত কাটাতে হবে, আর মেঝেতে মাদুর পেতে শুয়ে পড়বে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া কি করবে? আশেপাশে তো কোনো হোটেলও নেই। না, অসুবিধা নেই, আমরা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছি, তা খেয়েই ঘুমিয়ে পড়ব। ভালোই করেছো। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম রণদীপ দাস। ভালোবেসে সবাই আমাকে রানা বলেই ডাকে। ঠিক আছে, তুমি একটু বাইরে এসো, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে, চলুন। একটা কথা মন দিয়ে শোনো, রাতে কোনো কিছুর আওয়াজ পেলে খবরদার বাইরে বেরোবে না, কারণ জায়গাটা খুব একটা ভালো না। ভিতরেই বলতাম, ভাবলাম এইসব কথা শুনে কেউ যদি ভয় পায়, তাই তোমাকে বাইরে এনে বললাম। তুমি ওদের ভালো করে বুঝিয়ে বলে দিও। ও আচ্ছা, ঠিক আছে। আমি তবে চলি, সাবধানে থেকো। ঠিক আছে, আসুন। তারপরে সে চলে গেল, আর আমিও ঘরে গিয়ে দেখলাম রতন আর নিলয় নিচে মাদুর পেতে বসে আছে। আমিও গিয়ে ঠিক তাদের পাশেই বসলাম। কিরে, লোকটা কি বলল? আরে সে বলল, রাতে যদি আমরা কোনো আওয়াজ টাওয়াজ পাই, তবে আমরা যেন ঘর থেকে বাইরে না বেরোই। জায়গাটা বলে খুব একটা ভালো না। ভালো না মানে? সে কি ভূত প্রেতের কথা বলছে নাকি রে? ধর, তুই থামতো, সবসময় শুধু উল্টাপাল্টা ভাবিস। বনের পাশেই বাড়ি, বাঘ ভাল্লুকের জন্যই হয়তো বলছে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে হয়তো। আচ্ছা রানা, তুই যে বলছিলিস তোর বাবার কোন বন্ধু এখানে থাকে, কই তাকে দেখালি না তো? এই যা, দেখছিস, তাড়াহুড়া করতে গিয়ে একেবারে তার কথা ভুলেই গেছি। কাল সকালে ওখানে গিয়ে মনে করে বলবো। বাইরে এখন অন্ধকার হয়ে এসেছে। আমরা যে যার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপরে সকাল হলো। আমরা ঘর থেকে বেরিয়ে সোজা অফিস রুমে আসলাম। স্যার, আমরা এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, এখন তোমরা ঘুরতে যেতে পারো, তবে সন্ধ্যের আগে ফিরে আসবে। আচ্ছা স্যার, আপনাকে কিছু কথা বলার ছিল। কি বলবে বলো? বলছি, নিতাই দাস নামে কেউ একজন কি এখানে চাকরি করে? আমার এমনটি কথা শুনে হঠাৎ তারা কেমন যেন হতভম্ব হয়ে উঠল, আর হঠাৎ পাশের একজন বলে উঠল, না না, নেই, নিতাই নামে কেউ এখানে কাজ করে না। কেউ নেই? কি রে, তুই যে বলেছিলি সেখানেই থাকে? কি জানি, বাবা তো তাই বলেছিল, যে এখানে এসে তার সাথে দেখা করতে, আর যদি চিনতে না পারে তবে বাবার নাম বলতে বলেছিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে এখন কি করবি? দাঁড়া দাঁড়া, দেখছি। এই যে স্যার, সত্যি কি নিতাই বলে কেউ এখানে থাকে না? বললেই তো থাকে না। তবে স্যার, আমরা তো কিছুই চিনি না, একা একা যাবই বা কি করে? আমাদের সঙ্গে আপনাদের কোনো লোক পাঠাবেন? না না, আমাদের ওরকম কোনো লোক নেই, কিচ্ছু হবে না, তোমরা একা গিয়েই ঘুরে আসো। কিন্তু যদি কিছু হয়? গেলে যাও, নয়তো ফিরে যাও। অত প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে সময় নেই। ঠিক আছে ঠিক আছে। তারপরে আমরা বাইরে বেরিয়ে আসলাম। তবে এখন কি করবি তাহলে? আরে চল তো, যা হবে দেখা যাবে, চ। তাছাড়া তোর কাকু হয়তো এখন অন্য কোথাও চাকরি করে। ঠিক আছে, চল। আমরা চলতে শুরু করলাম। চলতে চলতে আমরা তখন ঠিক বনের মধ্যে। হঠাৎ লক্ষ্য করলাম
একটি বিশাল পুরনো বাড়ি। ওই চল, ওই বাড়িটা থেকে ঘুরে আসি। যাবি? চল, অসুবিধে নেই। তবে কোনো হিংস্র জন্তু জানোয়ার যদি ঢুকে থাকে? হ্যাঁ সত্যি, যদি থাকে তাহলে তো বিপদে পড়ে যাব। কি দরকার যাওয়ার? আরে অত ভয় পেলে হয় নাকি? ঘুরতে এসেছিস আবার ভয়ও পাচ্ছিস। চল তো। ঠিক আছে, চল। আমরা চলতে চলতে বাড়ির ভিতর প্রবেশ করলাম। বাইরে থেকে দেখে বাড়িটিকে বেশ পুরনো মনে হচ্ছিল, কিন্তু ভিতর থেকে একেবারেই আলাদা। হঠাৎ লক্ষ্য করলাম দেওয়ালে থাকা মশালটি দপ করে জ্বলে উঠল। আমি চমকে উঠলাম। দেখলাম ঠিক আমার সামনেই কেউ একজন দাঁড়িয়ে আছে, তবে সে পুরোপুরি আবঝা, ঠিক পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছে না। আমি একেবারে থ হয়ে দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ সে বলল, ফিরে যা, ফিরে যা, ভালো চাইলে ফিরে যা। আমি যেই না কিছু বলতে যাব, সঙ্গে সঙ্গে রতন আমার ঘাড়ে হাত দিল। আমি একটু চমকে উঠলাম। কি রে, কি হলো? কেন, কিছু দেখতে পাচ্ছিস না? কোথায়? কি দেখবো? কেন, ওই যে। এই বলে আমি যেই না সেদিকে তাকালাম, দেখলাম সেখানে কেউ নেই, আর দেওয়ালে থাকা মশালটিও নিভে আছে ঠিক আগের মতনই। আমার ঠিক কেমন যেন মনে হলো। এই জন্যেই আমি মানা করেছিলাম এখানে আসতে। এসব পুরনো বাড়ি খুব একটা ভালো হয় না। চল এখান থেকে। হ্যাঁ চল বাইরে। তারপরে আমরা বাইরে এলাম। আমি এখনো ভাবছি, আমি কি সত্যি এসব দেখলাম, নাকি আমার মনের ভুল? কি এমন দেখলি ভিতরে তুই রানা? না না, কিছু না। চল ঘুরি, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে সন্ধে লাগার আগে আবার ফিরতে হবে। হ্যাঁ চল চল। তারপরে আমরা চলতে শুরু করলাম। আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে হাঁটছি। পাগুলো পুরো ব্যথা হয়ে গেছে। আর একটু এগোতেই দেখলাম সামনে একটি ঝিল। চল সবাই মিলে ওই ঝিলটার পাশে গিয়ে একটু বসি। হ্যাঁ চল, পাগুলো আর চলছে না, আর সন্ধে হতে তো আর বেশি সময় নেই। ওখানে একটু বসেই ফিরে যাব। তারপরে আমরা সেই ঝিলটার পাশে গিয়ে বসলাম, আর সেখানে বসে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যেই চারিদিকে অন্ধকার নেমে এলো। চল এবার ফিরে যাই, সন্ধ্যা হয়ে এলো প্রায়, আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ চল ফিরে যাই। এই বলে আমরা দাঁড়িয়ে পড়লাম। এইটা না, ওই দেখ একটা নৌকা, চল একটু গিয়ে উঠি। আমিও দেখলাম সেখানে একটি নৌকা রাখা আছে, তবে একটু আগে তো কিছুই ছিল না। কি জানি, লক্ষ্য করিনি হয়তো। যাবি? কিন্তু আমি তো আবার সাঁতার জানি না, যদি পড়ে যাই? আরে চিন্তা করিস না, ধারে ধারেই থাকবো, দূরে যাব না। তারপরে আমরা 3 জনে নৌকাতে উঠলাম। নৌকাতে বেশ কিছুক্ষণ কাটানোর পর হঠাৎ ঝিলের জল উথাল পাথাল করতে লাগলো। আমরা সবাই প্রচন্ড ভয় পেয়ে গেলাম। পাশে তাকাতেই লক্ষ্য করলাম কখন যেন আমরা ঠিক ঝিলের একেবারে মাঝখানে এসে পড়েছি, বুঝতেই পারিনি। আর সেখানে এসে মনে হচ্ছে কেউ যেন জোর করে নৌকাটা ডুবোতে চাইছে। আমরা তো সবাই ঠিক করে সাঁতারও জানি না, কি করব এখন তা ভেবে আমরা ভয়ে চিৎকার করতে থাকলাম। এরই মধ্যে হঠাৎ মনে হলো কেউ যেন আমাদের নৌকোটা কিনারায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। যেন মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি জোর করে নৌকাটা কিনারায় নিয়ে যাচ্ছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণের মধ্যেই নৌকাটা কিনারায় এসে থামলো। আমরা সবাই নৌকা থেকে ঝটপট নেমে পড়লাম। মনে হচ্ছিল কেউ যেন আমাদের জলে ডুবিয়ে মারতে চেয়েছিল। এ যাত্রায় সবাই প্রাণে বেঁচে গেলাম। আর ঝিলের দিকে চেয়ে দেখলাম ঝিলের জল একেবারে শান্ত হয়ে গেছে, ঠিক যেন আগের মতন। চল চল, নৌকাতে ওঠার শখ মিটে গেছে। আমার মনে হয় ঝিলে কোনো খারাপ কিছু আছে, আর তারা আমাদের ঝিলে যাওয়াটা ঠিক পছন্দ করেনি। তোকে আর বেশি ভাবতে হবে না, তাড়াতাড়ি রুমে চল। এই বলে যেই না আমরা উপরে উঠলাম, দেখলাম একটু দূরেই আবার সেই রকম একটি ছায়া দাঁড়িয়ে আছে, এবং সে বলল, রানা, তোর সামনে খুব বিপদ, চলে যা এখান থেকে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই সে আবার অন্ধকারে মিলিয়ে গেল। আচ্ছা, তোরা আবার কোনো আওয়াজ শুনতে পেলি? কি হয়েছে রে তোর? কখনো কিছু দেখছিস, আবার কখনো কিছু শুনতে পাচ্ছিস। কি হয়েছে একটু খুলে বলবি? না না, মনে হয় আমার মনেরই ভুল। চল রুমে ফিরে চল।
তারপরে আমরা রুমে ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সারাদিন হাঁটাচলা করে সবার শরীরটা পুরো ভেঙে পড়েছে, তাই তারা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না, কারণ বারবার সেই ঝিলের কথা মনে পড়ছে। ভাবলাম আজ যা যা হয়েছে তা সব কাল সকালে অফিসে গিয়ে জানাবো, দেখি তারা কি বলে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ কিছু একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। শুনলাম কেউ যেন আমায় বাইরে থেকে ডাকছে। আমি উঠে বসলাম, পাশে তাকিয়ে দেখলাম রতন আর নিলয় বিভোরে ঘুমোচ্ছে। আবার আমি সেই আওয়াজটা পেলাম, আয় রানা, বাইরে আয়, আমি যে তোর অপেক্ষায় বসে আছি, তাড়াতাড়ি আয়। আমি ঝটপট জানলাটার দিকে তাকাতেই দেখলাম কেউ যেন সেখানে দাঁড়িয়ে আছে, আর সে আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। সে আবার বলল, কিরে, আয়, তাড়াতাড়ি আয়। আমি প্রচন্ড ভয় পেলাম। তখন আমার গলা পুরো শুকিয়ে গেছে, গলা দিয়ে কোনো আমার আওয়াজই বেরোচ্ছে না যে আমি রতন আর নিলয়কে ডাকবো। হঠাৎ আমি না চাইতেও যেন দাঁড়িয়ে পড়লাম এবং ঘর থেকে বাইরে বেরিয়ে সেই লোকটির পেছন পেছন হাঁটতে থাকলাম। চলতে চলতে ঠিক একটি কূপের সামনে এসে লোকটি অদৃশ্য হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। হঠাৎ সেই কূপের ভিতর থেকে আওয়াজ এলো, আয়, আর একটু এগিয়ে আয়। আমি ভয়ে এগোলাম না, কিন্তু কোনো এক অজানা শক্তি সেই কূপের দিকে জোর করে আমায় টেনে নিয়ে গেল। আমি অনেক কষ্টে বললাম, কে কে আপনি, আর আমার কাছে কি চান? আমি কে তা জেনে তোর কোনো লাভ নেই, আর কি চাই সেটা হলো তোর জীবন। অনেকদিন পর আজ আমার মনের জ্বালা মিটবে রে। আমি কিছু বলতে যাব, অমনি কূপ থেকে দুটি হাত বেরিয়ে এসে আমার গলা চেপে ধরে। মনে হচ্ছে সে আমায় কূপের ভেতরে টেনে ঢুকাতে চাইছে। আমি তার হাত থেকে ছড়বার জন্য ছটফট করতে থাকি, আর এর কিছুক্ষণ পরেই আমি জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম আমি কোনো এক বাড়ির বারান্দায় শুয়ে আছি। আমি উঠে বসলাম, আশপাশটা ভালো করে দেখতে বুঝে গেলাম আমরা জঙ্গলে ঘুরতে গিয়ে যে বাড়ির ভিতর ঢুকেছিলাম সেই বাড়ির বারান্দাতেই আমি বসে আছি। আমি সামনে তাকাতেই দেখলাম কেউ একজন দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? ভয় নেই, আমি আছি। কে আপনি? আপনাকে তো ঠিক স্পষ্ট দেখতে পাচ্ছি না, আর আমায় কেন মারতে চাইছেন? আমার এই কথা বলার পরেই দেখলাম সেই অস্পষ্ট ছায়াটি আস্তে আস্তে স্পষ্ট হলো। দেখলাম এক মাঝবয়সী লোক। সে বলল, আমি তোমাকে বাঁচিয়ে এনেছি এখানে। তাকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। নিতাই কাকু তুমি? হ্যাঁ আমি। তুমি এখানে কখন এলে? আমি সকালে অফিসে তোমার কথা বলেছিলাম, তারা বলে তুমি নাকি এখানে থাকো না। হ্যাঁ, আমার আর চাকরিটা বেশি দিন করা হয়নি। কেন, চাকরিটা তুমি বেশি দিন করনি কেন? সে অনেক কথা। আরে বলো না। ঠিক আছে বলছি, শোনো। ঘটনাটা প্রায় 10 বছর আগেকার। তখন তোমার বাবা এক বড় কোম্পানিতে চাকরি করত। এমনই একদিন আমি আর আমার এক বন্ধু উজ্জ্বল তোমার বাবার কাছে গিয়ে একটা কাজ খুঁজে দিতে বলি আমাদের জন্য। তোমার বাবা বলে, ঠিক আছে দেখছি। আর এর কিছুদিন পর তোমাদের বাসায় আবার আমরা যাই কাজের খোঁজ নিতে। তখন তোমার বাবা বলে আমরা যেন মুকুন্দপুর গিয়ে ইন্টারভিউ দিয়ে আসি। এই কথা মতো আমরা দুজনেই এখানে এসে ইন্টারভিউ দিয়ে যাই। আর কিছুদিন পর শুনতে পাই যে কাজটা উজ্জ্বলের হয়েছে, আমার হয়নি। তখন আমার বাবা খুব অসুস্থ ছিল। সে সময় কাজটা আমার খুব দরকার ছিল, তাই সঙ্গে সঙ্গে তোমার বাবার কাছে ছুটে গিয়ে তোমার বাবাকে সব খুলে বলি, এবং আমার কথা শুনে তোমার বাবা সেই দিনই আমাকে এখানে নিয়ে আসে এবং কথাবার্তা বলে উজ্জ্বলের কাজটা আমায় দেয়। আমি তখনই তোমার বাবাকে বলি যে উজ্জ্বল যদি জানতে পারে তখন কি করব। তোমার বাবা বলে, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি উজ্জ্বলকে সব বুঝিয়ে বলবো। এরপরে আমি এখানে এসে কাজ শুরু করি এবং কিছু টাকা পয়সা জমিয়ে বাবাকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলি। আমাদের দিন তখন বেশ আনন্দেই কাটছিল। এমনই একদিন হঠাৎ এখানে উজ্জ্বল আসে। আমি ভেবেছিলাম সে হয়তো আমার উপর রেগে আছে। তারপর তার সাথে কথা বলে বুঝতে পারি সে আমার উপর রেগে নাই। তোমার বাবা তাকে সব বুঝিয়ে বলেছে এবং সে এখানে ঘুরতে এসেছে।
তাই আমি তাকে আমারই কোয়ার্টারে নিয়ে যাই এবং তাকে বলি সেখানে বিশ্রাম করতে। আর বিকেলে আমি আর উজ্জ্বল একসঙ্গে ঘুরতে বেরোই। ঘুরতে ঘুরতে ঠিক সেই ঝিলের পাশে যখন আসি তখন সে আমায় বলে, চল একটু নৌকাতে উঠি। ঠিক আছে চল। এই বলে আমরা নৌকোতে উঠে পড়ি এবং সে আস্তে আস্তে নৌকাটিকে একেবারে মাঝখানে নিয়ে চলে যায়। আমার মনে কেমন যেন সন্দেহ হয় যে সে যেন আমার সাথে কিছু একটা করতে চলেছে। তখন আমি তাকে বলি, তুই এত দূর এনেছিস, যদি পড়ে যাই তবে তো মরে যাব, আমি তো সাঁতারও জানি না। তুই জানিস না তো কি হয়েছে, আমি তো জানি। তুই তুই হাসছিস কেন? কেন হাসছি? কারণ আজ তোর শেষ দিন, তাই হাসি পাচ্ছে। মানে মানে তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইছি সেটা আমার থেকে তুই ভালো জানিস। এই কাজটা আমার পাওয়ার কথা ছিল, আর তোর দাদা তোকে কাজটা দিয়েছিল। ছাড়বো না, কাউকে ছাড়বো না। আগে তোকে মারবো, তারপর গোটা বংশকে মারবো, সব ধ্বংস করে দেবো। এবার আমি স্পষ্ট বুঝতে পারলাম যে উজ্জ্বল বদলা নিতেই এখানে এসেছে। সে আমায় এখানে ডুবিয়ে মারতে চায়। তখন আর আমার কিছু করার ছিল না, কারণ আমি সাঁতার কাটতে জানতাম না। আর আমি যে চেঁচিয়ে কাউকে ডাকবো তারও কোনো উপায় নেই, কারণ এই জঙ্গলে আমার আওয়াজ কেউ শুনতে পাবে না। তাই ঠিক করলাম যদি মরতে হয় তবে উজ্জ্বলকেও সঙ্গে নিয়েই মরবো। সঙ্গে সঙ্গে আমি তার হাত শক্ত করে চেপে ধরলাম। সে আমাকে যেই না ধাক্কা দিয়ে ফেলতে গেল, আমি তাকেও সঙ্গে করে টেনে নিচে ফেললাম এবং তাকে জাপটে ধরে নিলাম। আর যার কারণে সেখানে জলে ডুবে আমাদের দুজনেরই মৃত্যু হলো। আর এরপর থেকেই আমাদের আত্মা এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আজ তোমরা যখন এখানে ঘুরতে এলে তখন সে তোমাদের সেই ঝিলের মধ্যে ডুবিয়ে মারতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি অনেক কষ্টে তোমাদের বাঁচিয়েছি এবং কিছুক্ষণ আগে সে তোমায় টেনে এনে সেই কূপে ফেলেও মারতে চেয়েছিল, সেখানেও আমি তোমায় বাঁচিয়ে এনেছি। তোমার বাবা আমার যা উপকার করেছিল তার জন্য আমি অনেক ঋণী। তবে তুমি ভেবো না যে তোমায় বারবার উজ্জ্বলের হাত থেকে বাঁচাতে পারবো। তাই যা বলছি মন দিয়ে শোনো। কাল সকাল হলেই এখান থেকে তোমরা চলে যাও, আর জীবনে কখনো এই মুকুন্দপুরে আসবে না, বুঝেছো? এসব কথা শুনে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছিল। আমি কিছু তাকে বলতে যাব, অমনি বাইরে থেকে আওয়াজ এলো, রানা, এই রানা, কোথায় আছিস? এমনই ডাক শুনতেই সঙ্গে সঙ্গে নিতাই কাকু আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আর আমি স্পষ্ট বুঝতে পারলাম যে এটা আমার বন্ধু রতন আর নিলয়েরই গলা। আমিও বললাম, ভিতরে ভিতরে আমি। তারা ভিতরে এলো এবং বলল, কি রে, তুই এখানে একা একা কি করছিস, আর কেনই বা এসেছিস? আমি তখন কোনো কিছুই বলার মতো অবস্থায় ছিলাম না, শুধু এইটুকু বললাম, চল এখান থেকে, তাড়াতাড়ি ফিরতে হবে। এই বলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং সকাল হতেই সোজা বাস ধরলাম এবং মনে মনে নিতাই কাকুকে অসংখ্য ধন্যবাদ জানালাম।